6 ইয়েস 6 নো এবং 36টি নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 28টির মধ্যে 23টিতে বিজয় লাভ করেছে। ইতিমধ্যে তারা দায়িত্বও পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে কি কি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেখছেন সে বিষয় নিয়ে কথা বলবার জন্য মিরর সংলাপে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি ছাত্র শিবির না করেও ছাত্র শিবির যে প্যানেল সেখানে জায়গা পেয়েছেন এবং 7,255টি ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে বিজয় লাভ করেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক ডাকসু। আরমান হোসেন, আপনাকে মিরর সংলাপে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনি এখন কোন বর্ষে পড়াশোনা করছেন এবং বিজয়ের যে অনুভূতি এটি কেমন? আমি বর্তমানে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে এমফিল গবেষণা করতেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত 2016-17 সেশনের স্টুডেন্ট ছিলাম। অনার্স মাস্টার শেষ করে বর্তমানে এমফিল গবেষণা করতেছি। আমার গবেষণার টপিক হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স ইন লাইট অফ হোলি কোরআন অ্যান্ড প্রফেটিক ট্র্যাডিশন, বাংলাদেশ পার্সপেক্টিভ। আপনি যেমনটি বলছিলেন যে আপনার বিভাগ হচ্ছে আরবি, তো সেই ক্ষেত্রে আপনি একটি আলাদা যদি বলি ডিসিপ্লিন হয়ে এখানে কিভাবে আসলেন, মানে প্রেরণা যদি বলি কোত্থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা আছে যে ভার্সিটিতে আসার পরেই আমি যেহেতু গ্রাম থেকে এসেছি, আমার ভিতরে জানার এবং শেখার অনেক আগ্রহ ছিল। ওইটা থেকেই সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেছি, অ্যাথলেটিক প্রতিযোগিতা সহ আন্তঃহল আন্তঃ ডিপার্টমেন্ট খেলাধুলা। এটার মধ্যে জুডো এবং কারাতে একটা ব্যতিক্রম খেলা ছিল। এটা শুধু খেলা না, এটা সেলফ ডিফেন্স এবং সেলফ ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে এটা শিখলে শুধুমাত্র খেলাধুলা না, দৈনন্দিন জীবনেও এটার ব্যবহার রয়েছে। তো এইটাতে আমি ইনভলভ হই এবং এটার মাধ্যমেই আমার পথ চলা শুরু হয়। এটা কি প্রথম বর্ষ থেকেই? দ্বিতীয় বর্ষ থেকে আমি শুরু করেছি। এছাড়াও আপনি আর কি কি করছেন পড়াশোনার পাশাপাশি এখন এই মুহূর্তে? তো আমি যদি ওই সময় থেকেই বলি যে আমি পড়াশোনার পাশাপাশি সাধারণ মানুষের যে অর্থ দিয়ে আমরা কিন্তু পড়াশোনা করি, তো এই যে সামাজিক দায়বদ্ধতা, এইটা আমার ভিতরে প্রথম থেকেই কাজ করতো। তো সেখান থেকে আমি রক্তদাতাদের সংগঠন বাঁধনে কাজ করেছি এবং সর্বোচ্চ পর্যায়ে গেছি। এছাড়া ভলেন্টারি অর্গানাইজেশন হিসেবে বিএনসিসিতে আমি কলেজ লাইফ থেকেই বিএনসিসিতে যুক্ত ছিলাম, বিএনসিসি বিমান শাখা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এখানে বিএনসিসি বিমান শাখার সর্বোচ্চ র্যাঙ্ক ক্যাডেট আন্ডার অফিসার পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আর আপনি বলতেছিলেন যে ডাকসুতে জেতার পরে আমার অনুভূতি, এটা আসলেই অনেক ভালো একটা অনুভূতি। এতদিন যে কাজ করেছি এটার একটা প্রাপ্তিও বলা যায়, যে দীর্ঘ সময়ে আমার যে পথ চলা, এটার একটা মোড় এটা। তবে এটা অনেক বেশি এক্সাইটিং এখনই না। আমি যদি 1 বছর খুব ভালোভাবে কাজ করে যেতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের যে ওয়াদা আমি করেছি এটা যদি পূরণ করতে পারি, তাহলে ওই অনুভূতিটা হবে সর্বোচ্চ পর্যায়ে। আমরা একটু জানতে চাইবো যে আপনার নির্বাচনী ইশতেহার কি কি ছিল? আচ্ছা, যেহেতু আমি ক্রীড়া সম্পাদক, এই হিসেবে আমার প্যানেলের 30 নম্বর এবং 33 নম্বর এই 2টা ইশতেহার ছিল খেলাধুলা বিষয়ক। আর আমার ব্যক্তিগত ইশতেহার ছিল খেলাধুলা নিয়ে যত ধরনের সমস্যা শিক্ষার্থীরা ফেস করে এইগুলা নিয়ে, এবং মোটা দেখে কয়েকটা ছিল, তার মধ্যে অন্যতম ছিল যে হচ্ছে নারীদের খেলাধুলার নিরাপদ পরিবেশ তৈরি করা। কারণ আমরা দেখেছি যে খেলাধুলার মাঠে নারীদের উপস্থিতি অনেক কম থাকে। দ্বিতীয় ছিল হচ্ছে খেলাধুলার সরঞ্জাম এবং শারীরিক শিক্ষা কেন্দ্রকে ডিজিটালাইজড করা। তৃতীয় হচ্ছে খেলাধুলার যে মান এবং বাহিরের খেলাধুলার ক্ষেত্রে যে অবস্থান বা হচ্ছে কোটার খেলোয়াড়দের খেলা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এটার সমাধান করা। একই সাথে খেলোয়াড়দের মান উন্নয়ন করা, এর জন্য কাজ করা, খেলোয়াড়দেরকে আরও বেশি উদ্বুদ্ধ করা। কারণ খেলাধুলা কেন একটা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা রাখার অন্যতম উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং একটা বিনোদনের মাধ্যম তৈরি করা। তো আমরা যদি তাদেরকে খেলাধুলার সেক্টরে না নিয়ে আসতে পারি, তাহলে তারা অন্য বিনোদনে চলে যাবে। এবং এর নেগেটিভ সাইড হচ্ছে
অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে। মানুষের লাইফে বিভিন্ন রকম ফেজ থাকে এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় বেশি দেওয়া হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তো এই যে এই বিনোদনের কিন্তু এটার কারণে সে বিনোদন পাচ্ছে, কিন্তু তার শারীরিকভাবে কিন্তু কোনো উপকার পাচ্ছে না। এছাড়াও আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে শিক্ষার্থীরা খেলাধুলা না করলে ওই ডিপ্রেশনে চলে যায়। অনেক সময় দেখা যাচ্ছে দুশ্চিন্তা, ডিপ্রেশন, এটা থেকে অনেকেই মাদকাসক্ত হয়ে যায়। আপনি তো দায়িত্ব পেয়েছেন, এখন নতুন করে এখানে কি কি চ্যালেঞ্জ দেখছেন? নতুন দায়িত্ব পেয়েছি, বাট আগে যেগুলো করতাম ওইগুলোই আমার হচ্ছে, যেহেতু লাইফের গোল হচ্ছে আমি খেলাধুলা নিয়ে কাজ করব, তো এইটার জন্য একটা স্বীকৃতি পেয়েছি। তো আগের কাজটা আরও বেশি ইজি হয়েছে। আর প্রতিবন্ধকতা হচ্ছে যেহেতু এটা বৃহৎ একটা পরিসর, 39,000 স্টুডেন্ট, তাদের খেলাধুলার জন্য যে আমাদের যা আছে এটা খুবই অপ্রতুল। যদি জিমনেশিয়ামের কথাই বলি, যে আবাসিক শিক্ষার্থী যদি 20,000 হলগুলোতে থাকে, তো একদিন টোটাল দিনে হয়তো সর্বোচ্চ 3 থেকে 400 জন জিমনেশিয়ামে জিম করতে পারবে। জিম কিন্তু প্রত্যেকটি খেলোয়াড়ের জন্যই দরকার। তো এটা কিন্তু খুবই সীমিত, এটা অপ্রতুল। তো এটার জন্য আমাদের জায়গারও দরকার, যাতে মানে সবাইকে অ্যাক্সেস দেওয়া যায়। এছাড়াও কাঠামোগত আরও বেশি উন্নয়ন দরকার। আমি যদি বলি যে ছাত্র শিবির তারা প্রায় অধিকাংশরাই বিজয় লাভ করেছে তাদের প্যানেল থেকে, এবং এখানে তাদের সমর্থিত, অর্থাৎ তারা সরাসরি ছাত্র শিবির এরকম আছে। তো সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরের বাহিরে তারা আসলে খেলাধুলার ক্ষেত্রে কোনো আলাদা কোনো যদি বলি ক্রাইটেরিয়া তারা যুক্ত করতে চাচ্ছে কি না। আমরা যেমনটি জানি যে ছাত্র শিবির তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে হাঁটুর আসলে নিচে যদি প্যান্ট বলি, তারা পরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলে। তো অধিকাংশ খেলার ক্ষেত্রে তো হাঁটুর উপরে যদি বলি যে প্যান্ট অনেক সময় পরতে হয়, আসলে এটি দেখা যায়। তো সেক্ষেত্রে আসলে আপনাকে এরকম কোনো বিধিনিষেধ দেওয়া হয়েছে কি না? না না না, এরকম কোনো ধরনের বিধিনিষেধ নাই। কারণ ঢাকা ভার্সিটি হচ্ছে সব ধরনের মেন্টালিটির মানুষজন আছে, আর কাউকে চাপিয়ে দিয়ে বা ধর্মীয় যে বিষয়গুলো, এটা চাপিয়ে দিয়ে কখনো আদায় করা সম্ভব না। ইসলাম কিন্তু এটাকেও প্রমোট করে না। যে সাদরে গ্রহণ করছে তার জন্য ওয়েলকাম, বাট হচ্ছে চাপিয়ে দিয়ে বা হচ্ছে বললাম যে হ্যাঁ এটা করতে হবে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। এবং এইটা যে ছাত্র শিবির কিন্তু এই জিনিসটা দেখিয়েছে, এই নির্বাচনের আগেই তারা দেখিয়েছে তারা সবাইকে নিয়ে কাজ করতে চায়, এই জন্যই কিন্তু ভোটটা দিয়েছে। না, আমরা দেখলাম যে হোটেলে আপনাদের যে ক্যাফেটেরিয়া ছিল, সেখানে মানে যারা ক্যাফেটেরিয়া যারা কাজ করে কর্মচারী, তারা হাফ প্যান্ট পরে অনেক সময় খাবার পরিবেশন করে, সেই বিষয়টা অনেকেই বলছে। না, এখানে তো ইস্যু ছিল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ইস্যুটা, যে হচ্ছে শরীর খোলা থাকলে এখান থেকে ঘাম পড়তে পারে বা মানে খাবারের হাইজিনটা মেনটেন হয় না। এই জন্যই হচ্ছে এই পোশাকের বিষয়টা আসছে, ইসলামিক পার্সপেক্টিভ থেকে আসে নাই। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে আপনি জুডো কারাতেতে স্পেশালিস্ট। আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে আরও খেলা রয়েছে, ফুটবল, ক্রিকেট, তো এগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? আমি অলরেডি যে পরিকল্পনা, আমি হচ্ছে জুলাই অভ্যুত্থানের আগে আমি বিকেএসপিতে কোচেস ট্রেনিং করেছি। তো তখন আমি দেখলাম যে আমাদের দেশে এই সেলফ ডিফেন্সটা খুবই জরুরি, দরকার, বিশেষ করে মেয়েদের। এবং কেন দরকার? কারণ মেয়েরা অনেক বেশি ফিজিক্যালি হ্যারাসের শিকার হয়। তো তারা যখন সেলফ ডিফেন্স শিখবে, তখন মডারেট লেভেলের যে মানে হ্যারাসগুলো আছে, এইগুলো অটোমেটিক হ্রাস হবে। তো এটা নিয়ে আমি অলরেডি কাজ করেছি, এবং পরীক্ষামূলকভাবে আমি ঢাকা ভার্সিটির 5টা হলেই সেলফ ডিফেন্স অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস 7 দিনের সেলফ ডিফেন্স ওয়ার্কশপ করিয়েছি, এবং এটার সাড়াও অনেক বেশি ভালো ছিল। এবং আমাদের মেয়েরা চায় যে এরকম কিছু রেগুলার হোক, কিন্তু তাদের এই স্পেসটা নাই, এবং আউটসাইডে যে শেখার ওই পসিবিলিটিটাও কম। তো আমি এটা মডিউলটা রেডি করেছি, আমি যদি সামনে এটা আরও স্প্রেড করতে চাই, এজন্য আমি জেকে কমব্যাট একাডেমি নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই এবং করছি অলরেডি, যেটার কাজ হবে ইউথদেরকে সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস অ্যাওয়ারনেস গেইন করা। আমরা তো জানি যে আসলে জুডো কারাতের বাংলাদেশে তেমন কোনো কাজ আমরা দেখতে পাই না, যদিও বাহিরে এর অনেক গুরুত্ব রয়েছে, এবং আমরা দেখি যে বাইরের দেশগুলোতে অনেক বেশি করা হয়। এই যে বাংলাদেশে এটি করা হয় না, আসলে কোন দিক বিবেচনা করে আসলে এটি প্রমোট করা হচ্ছে না? এটা আমরা কিন্তু কারাতের নাম কিভাবে জানি, আপনি কিভাবে জানছেন? এটা নিশ্চয়ই সিনেমা থেকে, রুবেলের সিনেমা দেখছি আমি, ওখান থেকে কিন্তু কারাতের সাথে ইন্ট্রোডিউস হয়েছি। বাট আমাদের দেশে কিন্তু এই যে সেলফ ডিফেন্স বা জুডো কারাতে আসছে 1961 সালের পরে, এবং
1972 সালে জুডো কারাতে ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। তো এইগুলো প্রমোট না হওয়ার একটা কারণ হচ্ছে ফেডারেশনগুলো ওইভাবে কাজ করতে পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু এই খেলাধুলা অনেক বেশি জনপ্রিয়। ইভেন আমরা বক্সিং, MMA, UFC-র নাম শুনেছি, যেটা অনেক বেশি জনপ্রিয়। তো এইগুলো শিখতে হলেও কিন্তু এই ট্র্যাডিশনাল মার্শাল আর্ট শেখা লাগে। আর আমাদের দেশে এটা আছে কিন্তু ওইভাবে গুরুত্ব পায় না। এটা গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করতে হবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা হচ্ছে রাখার ব্যবস্থা করতে হবে যাতে, কারণ যারা সেলফ ডিফেন্স বা জুডো, কারাতে, তাইকোয়ান্দো, উশু, কুংফু বা ট্র্যাডিশনাল মার্শাল আর্ট যারা করে তারা ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ হয়, ফিট হয় এবং তারা সব ধরনের খেলাধুলা করতে পারে। উদাহরণ হিসেবে যদি আমার কথাই বলি, আমি এইটা করার কারণে সব ধরনের খেলাধুলা, ফিজিক্যালি যে ধরনের খেলাধুলা আছে সবগুলোতেই শুরুতেই আমি দেখা যায় যে খুব ভালো অ্যাক্টিভিটি ভালো দেখাইতে পারে। তো এইটা আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি। আবার এটা দৈনন্দিন জীবনেও কিন্তু কাজে লাগতেছে। আমি হচ্ছে জুডোতে কীভাবে পড়তে হয় এটা যখন জানি, তখন হোঁচট খেয়ে পড়লেও আমার হাত ভাঙতেছে না বা আমার মুখ কেটে যাচ্ছে না। এটা কিন্তু ওই মার্শাল আর্ট শেখার কারণে এই জিনিসটা আসবে। বা একটা গাড়িতে ধাক্কা দিছে, আমি পড়ে গেলে যে ধরনের ইনজুরি আমার হওয়ার কথা ছিল, আমি এই টেকনিক জানার কারণে এই ধরনের ইনজুরি থেকে বেঁচে যাচ্ছি। এটা শুধুমাত্র যে মানুষ আঘাত করবে সেটা থেকে বেঁচে যাবো এমন না, এমনি প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু ওই ড্যামেজ কন্ট্রোলটা আমরা পেতে পারি সেলফ ডিফেন্স থেকে। নেতিবাচক দিক আসলে কি আছে? আমরা তো জানি অনেক সময় যে আমরা একটা জিনিস শেখার পরে সেটি অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনার ঘটে থাকে। সেক্ষেত্রে নারীরা যদি এটা শিখে যায় বা অন্যরা যদি শিখে, সেক্ষেত্রে তারা ব্যক্তিগত জীবনে যখন এটা অ্যাপ্লাই করে, নেতিবাচক কোনো দিক আছে কিনা? আমি এখন পর্যন্ত এই ট্র্যাডিশনাল মার্শাল আর্ট বা সেলফ ডিফেন্সের নেতিবাচক দিক খুব একটা দেখি না। কারণ আপনি কখনোই শুনছেন যে একজন ব্ল্যাক বেল্টধারী অকারেন্স করছে, ডাকাতি করছে, খুন করছে, এরকম নিউজ কিন্তু আমাদের মানে খুঁজলেও পাওয়া যাবে না। কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে মার্শাল আর্ট চর্চাটা হচ্ছে জীবনের একটা প্রক্রিয়া বা ডিসিপ্লিন লাইফ লিড করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে মার্শাল আর্ট। তো এইটা যখন কেউ রেগুলার চর্চা করে তখন তার ভিতরে একটা শান্ত ভাব তৈরি হয়। অর্থাৎ আমি একই সাথে মারতে পারি আবার মার খাইতেও পারি। তো যখন দেখি যে একজন যে প্র্যাকটিস করে না সেলফ ডিফেন্স বা মার্শাল আর্ট, সে যখন আমাকে আঘাত করতেছে তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে আমি তো মার খাইতে পারি, আমি যদি ওকে মারি তাহলে ও আহত হবে, আবার তার ইনজুরির ওই এটাও আমাকে বহন করতে হবে। আর আমি তো এই মারটা খাইতে পারি, আমার কিছু হচ্ছে না, সো আমি চেষ্টা করব এইখানে গন্ডগোল যাতে থেমে যায়। এজন্য আর ওই যারা রেগুলার চর্চা করতেছে তাদের ভিতরে একটা শান্ত ভাব বা নিজেদেরকে কন্ট্রোল করার একটা প্রবণতা থাকে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মার্শাল আর্ট যারা প্র্যাকটিস করে তাদের ভিতরে এই জিনিসটা আছে। না, আমরা তো দেখি যে সামাজিক যে অবস্থান সেই জায়গা থেকে নারীরা যখন এরকম মার্শাল আর্ট যদি শিখে তখন সামাজিকভাবে কিন্তু ভালো দেখা হয় না অনেক ক্ষেত্রেই। আবার অনেকে মনে করেন যে তারা তাদের যে বৈবাহিক জীবন সেখানে গিয়ে হয়তো বা সংসারের মধ্যে যে স্বামী থাকবে তাকেও হয়তো বা আক্রমণ করতে পারে। সব কিছু মিলে এই বিষয়গুলো আসলেই কতটুকু সত্য, কি মনে করেন? না, এটা একটা সামাজিক ট্যাবু। ওই যে বললাম যে মার্শাল আর্ট শিখে কারা শিখে? যারা অ্যাওয়ার নিজের সম্পর্কে জানে। সো সে যখন শিখছে তখনই তাকে বলে দেওয়া হয়েছে যে এটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ এইটা হচ্ছে যখন প্রয়োজন হবে, জীবন যদি ঝুঁকিতে যায় তখন এটা ব্যবহার করতে হবে। তো আমি যদি আমার আপন জীবনের উপরে এটা একবারে ব্যবহার করি তখন আমাকে কিন্তু সবাই আমাকে এটার থেকে দূরে সরাই দিবে যে না, ওর কাছে যাওয়া যাবে না। এটার যে প্রাকৃতিক একটা মানে প্রভাবও কিন্তু আছে। তো এইটা যখন যে কেউ শিখে তাদেরকে এটা জানানো হয় এবং এই জিনিসটা তার ভিতরে অটোমেটিক্যালি চলে যায়। আর এটা তো প্র্যাকটিস করা কষ্টের জিনিস। কেউ যখন কষ্ট করে এটা শিখে তখন এইটার কারণে নেগেটিভ প্রভাবটা কেউ নিতে ইচ্ছুক হবে না। আমরা দেখছি যে জুডো কারাতে যেটি বলছিলেন, যেটি সামাজিকভাবে যদি বলি সেভাবে পিছিয়ে আছে এবং শহর অঞ্চলগুলোতে যারা সচেতন তারা আসলে এটি গ্রহণ করছে। সে অর্থে এটি তো আসলে প্রয়োজনীয়তা আছে, আপনি যেমনটি বলছিলেন। সেই অর্থে সারা বাংলাদেশে যদি আমি এটা ছড়িয়ে দিতে চাই, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রথমে যদি বলি যে ট্র্যাডিশনাল মার্শাল আর্ট এটার গুরুত্ব হচ্ছে 1 নম্বর এটা হচ্ছে একটা গেম, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা শরীর সুস্থতার জন্য দরকার, 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে আপনার সেফটি এনশিওর করার জন্য কাজে লাগবে। তো এই যে সবগুলো সুবিধা এটা কিন্তু সবার জন্যই দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় যে শহরে যারা সচেতন তারা এটাতে আগাচ্ছে, কারণ অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে এটা আসলে শিখে একজন আরেকজনকে মারতে পারে বা এটা কস্টলি, এটা আসলে অতটা কার্যকর না। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখি যে যারা হচ্ছে ডিফেন্স করে তারা কিন্তু আগে থেকেই
এইগুলো চর্চা করে বলেই ডিফেন্সটা করতে পারে, তার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে। তো এই কনফিডেন্সটা সবার ভিতরে দরকার, বিশেষ করে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য এটা ম্যান্ডেটরি করা দরকার। কারণ এটা প্রত্যেকটা মানুষকেই কিন্তু একটা ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে পারবে এবং ধীরে ধীরে মানুষ সচেতন করতে পারবে। অর্থাৎ যে আমি যদি শিখি তাহলে আমার পরিবার কিন্তু ফিজিক্যাল ফিটনেস একই সাথে সুস্থ থাকার একটা প্রবণতা তার ভিতরে থাকতেছে এবং যে কোনো ধরনের দুর্যোগ বা যে কোনো ধরনের আক্রমণ থেকে নিজেকে প্রতিহত করার একটা কনফিডেন্স নিজের ভিতরে গ্রো করতেছে। তো এটা ওভারঅল কিন্তু আমাদের সমাজ গড়ে তোলা এবং আমাদের যে সভ্যতা আরও বেশি স্ট্রং করার জন্য এটা অনেক বেশি দরকার। এবং আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই, তাদের ওই দেশগুলোর স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি করে দেওয়া যায় তাদেরকে এই সাবজেক্টটা বা এই সেলফ ডিফেন্সটা শিখতে হবে। তো আমিও এই উদ্যোগটাই নিতে চাচ্ছি যে হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে মানুষ এইটা সম্পর্কে জানে এবং এটা চর্চা করে। সর্বশেষ জানতে চাইবো যে আপনি ডাকসুতে যে পদে বিজয় লাভ করেছেন সেই পদে যে কাজ সেটি করতে কোনো সিন্ডিকেট অথবা কোনো দলের পক্ষ থেকে চাপ আছে কিনা এবং আপনি কোনো সম্ভাবনা দেখছেন কিনা? যেহেতু আমরা প্যানেল বলতে গেলে যে বিজয়ী হয়েছি, এক্ষেত্রে আমি খুব বেশি প্রেশার ফিল করতেছি না বাইরে থেকে। তবে হ্যাঁ, এখানে কাজ করার জন্য অনেক বড় যেরকম সেক্টর আছে এখানে প্রতিবন্ধকতাও আছে, বিশেষ করে হচ্ছে নীতিগত জায়গা বা প্রশাসনিক যে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাগুলো আছে, এখানে দেখা যাচ্ছে একটা জিনিস করতে চাইলে ওইটার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগে, সিনিয়র থেকে পাশ করা লাগে, এরকম অনেক ডিউরেবিলিটি অনেক বেশি। অর্থাৎ আমি একটা কাজ করতে চাইলে সাথে সাথে সম্ভব না। তবে যেহেতু এই স্টুডেন্টরা আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই কাজগুলো এবং প্রত্যেকটা সমস্যাকে আমি অ্যাড্রেস করতে চাই, যাতে আগামী 50 বছরের ভিতরে বা আগামী 50 বছর আমি যেটা করব সেটার থেকে সার্ভিস আসে। আপনাকে মিরর সংলাপে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের এই সংলাপে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ডাকসুতে ক্রীড়া সম্পাদক পদে যিনি বিজয় লাভ করেছিলেন আরমান হোসেন, তিনি যেমনটি বলছিলেন যে এই সেক্টর নিয়ে তার কী কী ভাবনা রয়েছে এবং কী কী চ্যালেঞ্জ রয়েছে। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।